মনের রোগ যন্ত্রণা, প্রতিরোধ ও প্রতিকার। প্রলক্ষণ, প্রতিরোধ, প্রতিকার। সাইকোনিউরোসিসের মূল কেন্দ্র ও বৈশিষ্ট্য আলোচনার শেষে এখন আমরা এর বিভিন্ন প্রকার, প্রলক্ষণ ও প্রতিরোধ প্রতিকার বিষয়ে আলোচনা করব। প্রকার: অ্যাংজাইটি নিউরোসিস, উৎকণ্ঠা উদ্বেগজনিত স্নায়ুরোগ। কম থেকে অত্যন্ত বেশি পরিমাণ উৎকণ্ঠা, উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা ইত্যাদি মানসিকতা যেখানে প্রধান এবং সেই মানসিকতার বস্তু বিষয় অবস্থা যেখানে নির্ণেয়, নিশ্চিত, স্পষ্ট নয়, থ্রেট পারসেপশন আছে কিন্তু সম্ভাব্য সেই থ্রেটের, বিপদের, বিপর্যয়ের, দুর্দৈবের প্রত্যক্ষের উৎস বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। সাইকোনিউরোটিকদের মধ্যে 30-40% উদ্বেগ উৎকণ্ঠাজনিত অ্যাংজাইটি নিউরোসিসের শিকার। এদের প্রধান প্রধান উপসর্গগুলি অনির্দেশ্য মানসিক চাপ, সামান্য সাধারণ ভয়, আতঙ্ক, অরক্ষিত বোধের পীড়ন, অস্থিরতা, নিদ্রাহীনতা, বিকৃত ও নষ্ট স্বপ্নের তাড়না, বুক ধড়ফড় করা, অহেতুক ঘর্ম, ক্লান্ত বোধ করা, ঘুম ঘুম, নেশা নেশা ভাব, হাত পা দেহের অকারণ কম্পন, বদহজমের জ্বালা, অপঘাত, দুর্যোগের সম্ভাবনায় সদাই ম্রিয়মাণ অবস্থা। এরা কোনো বিষয়ে একান্ত মনোযোগ দিতে অক্ষম, সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তার শিকার, ভীষণ রকমের সংবেদনশীল, কোনো বিষয়ে সবিশেষ আগ্রহ দেখাতে অক্ষম, কম বেশি পেশির চাপ তাপ পীড়নে আক্রান্ত। এই মানসিক শারীরিক অবস্থা অনেক ক্ষেত্রে অন্যান্য এক বা একাধিক সাইকোনিউরোটিক ব্যবহারের আহ্বায়ক হিসেবে কাজ করে থাকে এবং একাধারে একই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়ে থাকে। দুরকমে প্রকাশ পেতে পারে। তীব্র আতঙ্ক অবস্থা, এই মূল অ্যাংজাইটি নিউরোসিস অবস্থান কখনো কখনো তীব্র উদ্বিগ্ন আচরণের কারণ হয়ে অ্যাকিউট অ্যাংজাইটি অ্যাটাকস ঘটাতে পারে। কখনো তা প্যানিক বা আতঙ্কাধিক্যে ব্যক্তিকে পীড়িত করে। এই পীড়ন সময় কয়েক মুহূর্ত থেকে ঘণ্টাধিক কালব্যাপী হতে পারে। এই অবস্থাটি সাধারণত হঠাৎ হঠাৎ ঘটে, বুক ধড়ফড় ঘটায়, শ্বাসকষ্ট ঘটায়, ঘাম ঝরিয়ে দেয়, মানসিকভাবে অবশ অজ্ঞান করে দেয়, মুখ গাল ঠান্ডা এবং বিবর্ণ হয়ে যায়, প্রস্রাবের বেগ বারবার তাড়া করে, পাকস্থলীর প্রদাহ বোধ হয়, এমনকি মরণের ভয় পেয়ে বসতে পারে। এই উপসর্গ বা প্রলক্ষণ মাঝে মাঝে দেখা দিতে পারে, মাসে এক আধবার অথবা কোনো কোনো ক্ষেত্রে দিনের মধ্যেই একাধিকবার ঘটতে পারে। দিনে যেমন ঘটতে পারে তেমনি রাত্রে ঘুম থেকে হঠাৎ জেগে উঠে এমন হয়ে যেতে পারে। এমন দুটি আক্রমণের মধ্যে অনেকটা স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা ঝিরঝির প্রবাহমান থেকেই যায়। ক্রনিক বা পুরনো দীর্ঘস্থায়ী আতঙ্ক অবস্থা। ভিতরে ভিতরে ব্যক্তি প্রকৃতির মধ্যেই উদ্বেগ, উৎকণ্ঠা, চাপ সচল থাকে বলেই এটি ক্রনিক বা পুরনো দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। মানসিকতার মধ্যেই এটা থাকে বলে এই ব্যক্তিরা বিষয়বস্তু ঘটনার তোয়াক্কা না করেই, বিচার বিবেচনা না করেই অমন চাপ, আতঙ্ক, উদ্বেগে পীড়িত হতে থাকে। কষ্টের কারণ এরা নিজেরাই তৈরি করে নিতে ওস্তাদ। আত্মীয় স্বজনরা বুঝিয়ে সুঝিয়ে একদিন হাল ছেড়ে দেয়। একটা ভয়কে যদি নিতান্তই অকারণ অহেতুক বলে বুঝিয়ে মানিয়ে নেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ এরা আর একটা উৎসকে সকারণ সহেতুক বলে পীড়িত হতে থাকে। ভয়, আতঙ্ক, উদ্বেগের চশমা পরেই এরা জীবন ও জগৎকে দেখে বলেই এরা অ্যাংজাইটি নিউরোটিক, অথবা অ্যাংজাইটি নিউরোটিক বলেই জীবন ও জগৎকে অমনি করে দেখে। এমনকি রাত্রে বিছানায় শুয়ে এতে নিস্তার নেই। অতীতের বিষয়বস্তু ঘটনাকে ঘিরে ভুল ভ্রান্তি, উদ্বেগ অথবা বর্তমানের বস্তু ঘটনার সম্পর্ককে ঘিরে সেই বাস্তব, কাল্পনিক, অলীক দুর্ভাবনা, দুশ্চিন্তা এদের তাড়া করে। অতীত বর্তমান না থাকলে ভবিষ্যৎ আছে, কাল্পনিক সেই ভবিষ্যতের বস্তু ঘটনা বিষয়কে মাকড়সার জাল করে অকারণ অহেতুক অবাস্তব ভয়, সব উৎকণ্ঠা, উদ্বেগে পীড়িত হতে থাকে। ঘুমিয়ে পড়লেও নিস্তার নেই। উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, আতঙ্কজনক স্বপ্ন দেখে আঁতকে উঠবে, ভয় ত্রাসে হৃদকম্প ঘটিয়ে তুলবে। স্নায়ুর উত্তেজনা শান্তকারী বা নিদ্রাবর আকর্ষক ওষুধ, ঘুমের বড়ি অথবা নেশার যে কোনো কারণ সেবনে ফল হয় না, অথবা বেশি বেশি ব্যবহারের ফলে এই রোগের প্রকৃতি ও চরিত্রকে বেশ জটিল করে তোলে। ডাইনামিক্স। অ্যাংজাইটি নিউরোসিসের ক্ষেত্রে কয়েকটি মূল অন্তর্নিহিত সঞ্চালক শক্তির উল্লেখ করা হলো, যেমন 1. ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ মা বাবার মডেল বা অনুকরণীয় নমুনা ব্যক্তি। 2. প্রয়োজনীয় যোগ্যতা, নৈপুণ্য, ক্ষমতা অর্জনের অভাব। 3. ব্যক্তির নিজের স্বভাবের অন্তর্গত আবেগ, উত্তেজনা, উচ্ছ্বাস ইত্যাদি প্রবণতাকে যথাযোগ্যভাবে বশে রাখার বা কাজে লাগানোর অক্ষমতা। 4. উৎকণ্ঠা, উদ্রেককারী সিদ্ধান্ত গ্রহণ, অনেকটাই সিদ্ধান্ত গ্রহণের অযোগ্যতা থেকে বাঁচতে হোক, যা হোক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে পস্তানোর মতো ব্যাপার। এবং 5. অতীতের মানসিক আঘাত বা ট্রমাকে জাগিয়ে তুলে বর্তমান সংকট তৈরি করা। অধিকাংশ ক্ষেত্রেই উৎকণ্ঠার উৎস শৈশবকালের
জীবনে খুঁজে পাওয়া যায়। অতীতের কোনো জটিল যন্ত্রণাদায়ক উদ্বেগপূর্ণ অভিজ্ঞতার মধ্যে শক্তির কেন্দ্রটি অন্তর্নিহিত থেকে যায়। পরবর্তী জীবনের কোনো পর্যায়ে বিস্তৃত অতীতের সেই অভিজ্ঞতা ঘটনা যন্ত্রণার সঙ্গে মিল আছে এমন কোনো পরিস্থিতি উপাদান সম্পর্কে অবচেতনের অন্তঃস্থল থেকে সেই অতীতের আবেগ উদ্বেগ উৎকণ্ঠা থেকে সচেতন মনে জাগরুক করে তুলতে পারে। ডাইনামিক প্যাটার্নের মানসিক শক্তির এই অন্তর্নিহিত সঞ্চালক বা গতি প্রকৃতির ভিত্তিতে অ্যাংজাইটি নিউরোটিকদের কয়েকটি দল ফেলেছেন কয়েকজন মনোবিজ্ঞানী। দল বা বিভাগগুলি: এক, অতি উচ্চাকাঙ্ক্ষী, তীব্র, বিবেকবান, গতিশীল এবং শক্তিশীল ব্যক্তি, সুনির্দিষ্ট জাগতিক লক্ষ্যের অভিমুখে বেমানান ব্যক্তি এবং যারা জ্বলন্ত বেগে উদ্দেশ্যমুখী। এবং এমন ব্যক্তিদের বেলায় সামান্য বাধা, বিন্দুমাত্র বিপত্তি কখনো কখনো এদের পথভ্রষ্ট, দিকভ্রষ্ট, মতিভ্রষ্ট করে দিতে পারে। এদের বেলায় দেখা যাবে যে শৈশবের অরক্ষিত বোধ, ইনসিকিউরিটি, অপরের তুলনায় দীনতাহীনতা বোধ, অসাফল্যের ভয়ে সদা সন্ত্রস্ত মনোভাব পরবর্তী জীবনে উৎকণ্ঠা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দুই, অপরিণত, পরনির্ভরশীল, সদা সর্বদা অরক্ষিত বোধে অসহায়, বাস্তবতা বোধের দিন এমন ব্যক্তিরা সাধারণ জীবনযাপনে সক্ষম হলেও দেখা যায় যে সংকট সমস্যা বিপত্তিকর অবস্থায় পড়লে এরা চাপ ও উৎকণ্ঠার শিকার হয়ে পড়ে। এদের শৈশব বাল্যে অতি যত্ন, অতি আদর, অতি সুরক্ষা মা বাবার তরফ থেকে সদা সর্বদা স্বাভাবিক ছিল বলেই এরা চাপের মুখে সহজেই ভেঙে পড়ে। এদের বেলায় পর্ব উত্তরণের প্রতিটি পর্যায়ে সাবলীল থাকেনি। শৈশব থেকে বাল্য, বাল্যকাল থেকে প্রাক কৈশোর, উত্তর কৈশোর, তারুণ্য, যৌবন পর্বগুলিতে ব্যক্তিত্বের, বুদ্ধির, অভিজ্ঞতার, বৈশিষ্ট্যের যথাযোগ্য অভিব্যক্তি ঘটেনি। নিজেদের বিষয়ে এদের মনে যে ধারণাগুলি প্রথিত, সুকুমারমতি, নম্র, কোমল, শিষ্ট, বিনীত, সংযত, বসংগত ইত্যাদি, এই ধারণা একদিকে অনেকে শোষণের কাজে এবং অন্যদিকে অনেকে মনোযোগ আকর্ষণের কাজে বয়স্ক জীবনে কাজে লাগাতে চায়। ফলে শারীরিক এবং অথবা মানসিক রুগ্নতাকে প্রশ্রয় দিয়ে এরা যখন উদ্বেগ উৎকণ্ঠার মুখোমুখি হয় তখন সেইগুলিকেই কাজে লাগিয়ে কাজ গুছিয়ে নিতে সচেষ্ট হয়। তিন, বিশেষ করে নারীদের বেলায় দেখা গেছে যে এক শ্রেণীর নারী আছে যারা পরনির্ভরশীল, আবেগ অনুভবে অপরিণত, চিন্তাভাবনায় অবিশ্লেষণী হয়ে বেড়ে ওঠে। এটা ছোটবেলায় অধিক স্নেহ মমতায় লাই পাওয়া, প্রশ্রয় দেওয়া পরিবেশ পেয়ে অভ্যস্ত হয়, কিন্তু পরে এক ভালোবাসাহীন সংসার জীবন পেয়ে বিভ্রান্ত বোধ করে। জীবন এক কঠিন সংগ্রামের নাম, এক রূঢ় অভিভাবক। এরা তাই এখন পরিত্যক্ত, একা একা নিঃসহায় বোধে পীড়িত হতে থাকে। তাই এই অবস্থায় প্রতিযোজন ঘটাতে এদের অনেক ক্লান্ত, অবসন্নবোধের প্রকাশ ঘটায়। অনেকে বিরক্ত, খিটখিটে হয়ে যায়, অনেকে অযোগ্য, অক্ষম হয়ে সদয় ব্যবহার আদায় করে নিতে চায়। সকলেই উৎকণ্ঠার শিকার হয়ে শরীরে এবং মনে রুগ্ন হয়ে পড়ে। কয়েকটি উদাহরণ এই উৎকণ্ঠা উদ্ধৃত স্নায়ুরোগের বিষয়টিকে প্রাঞ্জল করবে। উদাহরণ এক, স্নাতক পরীক্ষায় 3 মাস আগে ছাত্রটির ঠান্ডা লেগে সর্দি জ্বর মতো হলো। 3 সপ্তাহ ঘরে আটক। প্রথম বাইরে গেল বেড়াতে, হেঁটে এসে ক্লান্ত ধস্ত হয়ে বিছানায়। পরদিন সকালে প্রাতরাশ খেতে বিছানায় বসে বসে হঠাৎ বুক ধড়ফড়, অস্বস্তি, নিঃশেষিত বোধ, মনে হলো মৃত্যু সামনেই। ডাক্তার, ঘুমের ওষুধ। পরে ডাক্তার জানালো সব ঠিক আছে, পেটের গ্যাস থেকে হয়েছে। 2 দিন পর আবার বুকে কষ্ট, মৃত্যু ভয়, তলপেটে ব্যথা, শক্ত শক্ত মতো ভাব, পাকস্থলীর মধ্যে বুড়বুড়ি, চামড়ার নিচে খিঁচ লাগা ভাব। শুরু হলো দীর্ঘ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা, নিষ্ফল। পরীক্ষা 3 সপ্তাহ আগে মনোবিজ্ঞানীর কাছে গেল। জানা গেল স্নাতক হলেই বাবার ব্যবসায় কাজে লাগানো হবে। ছেলের তীব্র অনীহা, সামাজিক সম্পর্কের কোনো ক্ষেত্রে অতীতে বেশ সংকটজনক উৎকণ্ঠার ইতিহাস রয়েছে। যৌন প্রতিযোজনে উদ্বেগের উৎকণ্ঠার ঘটনাও রয়েছে। ছাত্রটিকে মনোবৈজ্ঞানিক তথ্যাদি যথাসম্ভব জানানো হলো এবং ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করে দেওয়া হলো। বেশ ঝরঝরের মতো উন্নতি হলো, কদিনের জন্য মাত্র। একই ঘটনা আবার ঘটল। আবার ডাক্তারি পরীক্ষাদির ব্যবস্থা চলল না, কোনো দৈহিক গোলমাল নেই। আবার মনোবৈজ্ঞানিক। ছাত্রটির সামনে 2 বিকল্পের কথা বলা হলো। হয় তুমি অক্ষম অযোগ্য জীবনযাপন করবে, না হয় স্বাভাবিক সুস্থ জীবন। তুমি কি কাজ করবে তা তোমার নিজস্ব সিদ্ধান্ত। যদি মনে করো বাবার ব্যবসায় তুমি সুখী হবে না, তাহলে তা করবে না। অন্য যা কিছুই করবে যা তোমার পছন্দের, কেউ বাধা দেবে না। বাবাকেও কথাটা জানানো হলো এবং সম্মতি পাওয়া গেল। ব্যাপারটা যে সম্পূর্ণত তার নিজের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে, এই কথাটা সহজে মেনে নিতে চায়নি। কিন্তু কদিন পরে এসে মনোবিজ্ঞানীকে জানিয়ে গেল যে তার সমস্যা আর নেই। 3 মাস পরেও সে স্বাভাবিক জীবনযাপন করছে, জানা গেল। উদাহরণ 2, এক বিবেকবান, কঠোর পরিশ্রমী, দায়িত্ব জ্ঞান সম্পন্ন মধ্যবয়সী ব্যক্তি সর্বশক্তি যোগ্যতা অধ্যাবসায় এক ঠাঁই করে ব্যবসায় নিযুক্ত থেকেছেন। জীবনের ভারসাম্য নষ্ট করেছেন এই একান্ত আশায় যে ভবিষ্যতে একদিন নিশ্চিন্তে সুখ ভোগ করবেন। ব্যবসায় যাবতীয় দায়িত্ব মেটাতে ব্যক্তি জীবনের বিচার বিবেচনাকে মূল্য দেয়নি। উদ্বেগ উৎকণ্ঠা উপসর্গগুলিকে তিনি নিজের হৃদরোগ বলে মনে করেছেন, কারণ তার বাবার জীবন এই রোগে অকালে শেষ হয়ে যায়। একদিকে এই হৃদরোগের আতঙ্ক, অন্যদিকে নাকের অস্ত্রোপচার, ইনফ্লুয়েঞ্জার আক্রমণ এবং গার্হস্থ্য যন্ত্রণা সমস্যা
সমস্যা একসঙ্গে মিলে তার মনে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠাকে বুক ধড়ফড়ানি থেকে মৃত্যু ভয় পর্যন্ত ঠেলে নিয়ে যায়। মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিতে রি-এডুকেশন, রি-অ্যাসিওরেন্স ইত্যাদি প্রক্রিয়ায় তাকে এক ভারসাম্যময় জীবনচক্রে স্থাপন করা সম্ভব হয়েছে। অধ্যায় 8-এ চিকিৎসার কথা আছে। উদাহরণ 3, মেয়েটি যখন মনোবিজ্ঞানীর কাছে আসে তখন সে তীব্র উৎকণ্ঠায় ভুগছে, ছটফট করছে, কেঁদে ভাসাচ্ছে, বলছে ঘুম নেই, গা বমি বমি হচ্ছে, খিদে নেই, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। বলছে তার প্রথম বছরের মেডিকেল পরীক্ষায় সে ফেল করবে, যে পরীক্ষায় সে সদ্য দিয়েছে, অন্য পরীক্ষাতেও সে পাশ করতে পারবে না। দিনে 15 ঘন্টা করে পড়ছে, কিন্তু সব ভুলে যাচ্ছে, মাথাটা একেবারেই যেন কোরা কাগজ হয়ে যাচ্ছে। মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বিখ্যাত ডাক্তার হবে বলে, প্রতিটি শ্রেণীতে উজ্জ্বল ফলাফল তার, বিদ্যালয়ে অতিশয় মেধাবী ছাত্রী বলে মান্য স্বীকৃত। কিন্তু এখন কলেজে এসে বিশ্বাস হারিয়ে গেছে, প্রত্যয় নষ্ট হয়ে গেছে, মন ভেঙে যাচ্ছে। এখন তাই মনে হচ্ছে সে নিজের কাছেই, নিজের লজ্জা, মা বাবার কাছে এক বিরাট নৈরাশ্য। এই মেয়ের অতীত বর্তমান বিশ্লেষণ করে জানা গেল উচ্চাকাঙ্ক্ষার পীড়ন, পরপর সাফল্যে যার ভিত গড়ে উঠেছে, তারই পাশাপাশি মধ্যম গোছের যোগ্যতা, গড় বুদ্ধাঙ্কের উৎসজাত সেই উচ্চাকাঙ্ক্ষা মেধার ভিতে নয়, কোচিংয়ের সূত্রে প্রাপ্ত মাত্র। মনোবিজ্ঞানী সেই মেয়ের মনে সত্যের এবং বাস্তবতাবোধের ভিত গড়ে দিয়ে মধ্যম গোছের লক্ষ্য নিশ্চয় করে এগোতে বলে সমস্যার সমাধান করে দিলেন। উদাহরণ 4, কলেজে 2য় বর্ষের ছাত্রী। স্কুলের বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা, বিয়ে করার ইচ্ছে। ছেলেটি বিয়ের আগেই যৌন সংযোগ চাই, বলে যোগ্য কিনা তা আগেই দেখে নেওয়া ভালো। মেয়েটির ধর্ম ও নীতিবোধের বিরুদ্ধে, কিন্তু প্রেমের টান ভীষণ তীব্র, মন স্থির করতে পারে না, দ্বন্দ্ব, মাঝে মাঝে উৎকণ্ঠার পীড়নে ভোগে, পড়াশোনায় মন বসে না, অনিদ্রা। মনোবিজ্ঞানের বিশ্লেষণে কয়েকটি বিষয় সামনে আসে। নিজের সম্পর্কে নিম্নমানের মূল্যায়ন, নিজেকে সে আকর্ষণহীন বা অনাকর্ষণীয় মনে করে, অসুন্দর, নারী প্রকৃতিতে যথাযথ নয় এবং ছেলেদের সঙ্গে সহজ সম্পর্ক সাধনে অপরাগ বলে মনে করে। 2, প্রথম এর অনুসিদ্ধান্ত হিসেবেই তার অপরাধবোধ, যৌন সম্পর্ক স্থাপনের আগ্রহ আছে, অথচ তাকে সে অবৈধ, নীতি বিগর্হিত বলে মনে করেছিল, ফলে দ্বন্দ্ব এবং অবদমন, অন্যান্য অনিশ্চয়তাও তাকে আক্রমণ করেছিল। ছেলেটিকে শেষ পর্যন্ত হারাবে না তো? এখন ভোগ করে পরে ত্যাগ করবে না তো? কাজ শেষ হলে অনাকর্ষণীয় মনে করবে না তো? যৌন সংযোগ ঘটলে শাস্তি পেতে হবে না তো? গর্ভবতী হয়ে বিপাকে পড়বে না তো? ছেলেটির কাছে শেষ কালে সম্মান ও মর্যাদার হানি ঘটবে না তো? ফলে উৎকণ্ঠা, দ্বন্দ্ব, অস্থিরতা। উৎকণ্ঠার অন্তর্নিহিত কারণ, তাৎপর্য ও তার প্রকৃতি বুঝিয়ে দিয়ে মানসিক বিশ্লেষণটুকু সামনে এসে গেল। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা এসে গেলে দ্বন্দ্বের হাত থেকে মেয়েটি মুক্ত হয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণে নিশ্চয় হতে পেরেছিল। চিকিৎসা পদ্ধতি অধ্যায় 8-এ বিস্তারিত রয়েছে। 2, ফোবিক নিউরোসিস, ভয়, ত্রাস, উদ্ভ্রম, বিহ্বলতাক্রান্ত স্নায়ুরোগ। বস্তু বিষয়ে অবস্থাকেন্দ্রিক ভয়, বিহ্বলতা যাদের অযৌক্তিক বলে জানা থাকলেও আবেগ অনুভবে তাদের ঘিরে যে অকারণ অযৌক্তিক ভয়, তার হাত থেকেই রেহাই মেলে না। ফোবিয়াকে বলা যায় এক ধরনের নাছোড়বান্দা ভয়, যা কোনো বস্তু, বিষয়, অবস্থাকে কেন্দ্র করে জন্মায়, কিন্তু যা কোনো বাস্তব ভয়ের কারণ নয়, এবং যে ভয় বা ত্রাস সকল বাস্তব অবস্থা থেকে ছিন্ন করে এক অবাস্তব সীমাহীন আতঙ্কের সম্ভাবনা তৈরি করে। চলতি কিছু কিছু ফোবিয়ার কথা বলা হলো, যাদের বস্তু, বিষয়, অবস্থা কেন্দ্রিকতা দেখে এই বক্তব্য পরিষ্কার হবে। অ্যাক্রোফোবিয়া, উচ্চতা বা উচ্চস্থান বিষয়ে ভীতি। অ্যাগোরাফোবিয়া, উন্মুক্ত স্থান বা ফাঁকা জায়গা বিষয়ে ভয়। অ্যালগোফোবিয়া, ব্যথা বেদনার ভয়। অ্যাস্ট্রোফোবিয়া, ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, বিদ্যুৎ চমকের ভয়। ক্লাস্ট্রোফোবিয়া, বন্ধ ঘরের আটকা স্থানের ভয়। হেমাটোফোবিয়া, রক্ত দেখে বা রক্তপাতের ভয়। মিসোফোবিয়া, জীবাণু, স্পর্শ, দূষণ, সংক্রমণের ভয়। মোনোফোবিয়া, একাকিত্বের, নিঃসঙ্গতার, হারিয়ে যাওয়ার ভয়। নিক্টোফোবিয়া, অন্ধকারের ভয়। ওকালোফোবিয়া, ভিড়ের, জনদঙ্গলের, জনসমুদ্রের ভয়। প্যাথোফোবিয়া, রোগের ভয়। পাইরোফোবিয়া, আগুনের ভয়। সিফিলোফোবিয়া, সিফিলিসের ভয়। জুফোবিয়া, পশু পাখি, জন্তু জানোয়ারের বা একাধিকের ভয়। এরোফোবিয়া বা এভিওফোবিয়া, আকাশে ওড়ার ভয়। অ্যারোচনোফোবিয়া, মাকড়সার ভয়। লিউকোফোবিয়া, সাদা হোয়াইট এর ভয়। সেলেনোফোবিয়া, চাঁদের ভয়। পুপাফোবিয়া, পুতুলের ভয়। যাদের ফোবিয়া আছে তারা কিন্তু সেই ভয় ত্রাসের উৎস বা ভীতি বিষয়ে জানে না, অথচ সেই ভয় ত্রাসে প্রায়ই বেশ তীব্র, উগ্র, হিংস্র তাণ্ডবে প্রকাশ পেয়ে থাকে এবং বেশ ভীষণ রকম অসুবিধার সৃষ্টি করে। ভয়ের উৎস, কারণ এবং কল্পনার অংশ জানা থাকলে, জানানো হলে সেই ভয় বা ত্রাস অনেক কমে যায়, অর্থহীন বলে মনে হয়। এই সকল ফোবিয়া বা ভয় ত্রাসের কয়েকটি সাধারণ চরিত্র আছে। 1, কোনো বিশেষ বস্তু, ঘটনা, অবস্থার অভিজ্ঞতার উৎসে ত্রাসের জন্ম হয়, বিশেষ করে শৈশব বাল্যে, যেখানে সংযোগ সম্পর্কে
বাই অ্যাসোসিয়েশন এক তীক্ষ্ণ ভয় যুক্ত হয়ে থাকে। 2, সেই অপ্রীতিকর বিপত্তিকর অভিজ্ঞতা কোনো না কোনো নিষিদ্ধ বা লজ্জাজনক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাই অবদমন ঘটে। স্নায়ু স্মরণের পথে বাধা অনিবার্য হয়ে ওঠে। অন্যের সঙ্গে সেই উৎসের বা তজ্জনিত ভয় বিষয়ে কোনো খোলামেলা আলোচনা সম্ভব হয় না। উৎস কারণটুকু অবদমিত হয়ে অবচেতনে থেকে যায়, হারিয়ে যায়। প্রকাশটুকু অস্বাভাবিক আচরণ হয়ে থেকে যায়। 3, ভয় ত্রাস থেকে যার কারণ পরবর্তীকালে সেই বস্তু বিষয় অবস্থার সঙ্গে যে প্রীতিকর বা স্বাভাবিক সংযোগ ঘটতে পারত তা অবচেতনে অবদমিত অপরাধবোধের চাপে সম্ভবই হয় না। 4, ভয় ত্রাসের অস্বাভাবিক আচরণ প্রতিক্রিয়া ঘটে না যদি এবং যখন ব্যক্তি, মা বাবা বা অন্য কোনো ব্যাখ্যাকারীর উপস্থিতি নৈকট্যে ভয় ত্রাসের উৎস বিষয়ে আসল ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যায়, তখন অবদমন অপরাধবোধ দানা বাঁধতে পারে না, নির্ভয় সম্পর্কটি গড়ে উঠতে সুযোগ পায়। 5, একটি বস্তু বিষয় অবস্থা থেকে জন্মালেও সেই ভয় ত্রাস সেই শ্রেণীর বস্তু বিষয় অবস্থাতে ছড়িয়ে যেতে পারে, ব্যাপকতা পেয়ে যেতে পারে। 6, অবদমনহীন বা হালকা ভয় এমন এক সময় আপনা আপনি কমে যায়, কিন্তু যেসব ক্ষেত্রে লজ্জা, অপরাধবোধ, হীনমন্যতাবোধ জড়িয়ে থাকে, অবদমনকে তীব্র গভীর করে তোলে, সেই সব ক্ষেত্রে মনঃসমীক্ষণ পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে ভয়ত্রাসের অস্বাভাবিক আচরণকে অপনীত করা যায় বা কমিয়ে দেওয়া যায়। এই পদ্ধতি বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে অধ্যায় 8-এ। গতি বা সঞ্চালক শক্তি, ডাইনামিক্স। বলা হয় যে মনের ভিতর থেকে উৎসারিত বা বাইরের জগৎ থেকে আগত সম্ভাব্য বিপদ থেকে উদ্ধারের, বিপদ বিমুক্তিকে এড়িয়ে যাওয়ার একটি পথ হলো ভয় ত্রাস যুক্ত ব্যবহার। ফোবিয়াকে তাই প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বলা হয়েছে, ভিতর ও বাইরের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর পথ প্রক্রিয়া। মনোবিজ্ঞান 3টি চালিকা শক্তির কথা বলা হয়েছে। 1, ডিসপ্লেসমেন্ট অফ অ্যাংজাইটি, উদ্বেগ উৎকণ্ঠার স্থানান্তর। অনেক ক্ষেত্রে যে বস্তু বিষয় অবস্থা উদ্বেগ উৎকণ্ঠার উৎস, সেখান থেকে স্থানচ্যুত হয়ে সেই উদ্বেগ উৎকণ্ঠা অন্য কোনো বস্তু বিষয় অবস্থাতে আরোপিত হয়ে ভয়ত্রাসের সহগ হয়ে যায়। ফ্রয়েডের দ্বারা বিশ্লেষিত ছোট হ্যান্স এর বিবরণ বিখ্যাত হয়ে আছে। ছোট হ্যান্স 5 বছর তার মাকে যৌন ভোগ করতে চায় অবচেতনে, তাই সে বাবার প্রতি ঈর্ষান্বিত এবং শত্রু ভাবাপন্ন। বাবাকে ভীষণ ভয় পায়, ভাবে তার নুনু কেটে দেবে। বাবার প্রতি হান্সের এই ভয়টি স্থানান্তরিত হয়ে অন্য কোনো বস্তু বিষয়ে অবস্থাতেই যেতে পারে। একদিন ছোট্ট হান্স তার মায়ের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছিল, গাড়িটি উল্টে যায়, ঘোড়াটি জখম হয়। দুর্ঘটনায় জড়িয়ে হান্স ভীষণ ভয় পায়, ত্রাসের সঞ্চার হয়। এই ঘটনার মধ্যেই বাবার দ্বারা ক্যাস্ট্রেশনের, নুনু কেটে নেবার ভয় হঠাৎই ঘোড়ায় কামড়ে দেওয়ার ভয়ে পরিণত হয়। ফ্রয়েডের সিদ্ধান্ত, বয়স্কদের মনের ফোবিয়ার উৎস বিঘ্নিত যৌন আকাঙ্ক্ষার উৎসে খোঁজে পাওয়া যাবে। পরবর্তী অনুসন্ধানে আরও তথ্য পাওয়া গেছে যে যা ওই স্থানান্তরিতকরণের পক্ষে যায়। চাকরিজীবী ব্যক্তির মনে ভয় যে তার অযোগ্যতার জন্য চাকরিটি চলে যাবে, এর মনে সিঁড়ির ভয় যে বা এলিভেটর এক্সকালেটর ভয় দানা বাঁধে, উপরে উঠে সে তার অফিস দপ্তরে যেতে পারবে না, সেখানে গেলেই ছাঁটাইয়ের বিপদ ঘাড়ে এসে পড়বে এই ভয়। অথবা সেই ব্যবসায়ী যে বিরাট অট্টালিকার নিচে ছোট্ট একটা কুঠুরিতে এক নেকটাই এর দোকান ছিল, ছোট ঘরটি একেবারেই ঠাসা হয়ে গেল, বিক্রি বাটা তেমন হচ্ছিল না। কয়েক মাসের মধ্যেই তার মনে হতে লাগলো যে সব কিছু হুড়মুড় করে ভেঙে পড়বে। সে ভয়ে ত্রাসে প্রায় বাইরে দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত সে দোকান বন্ধ করে দিয়ে বাঁচতে চাইল। সে নিজের অযোগ্যতা, অক্ষমতা, মনের অভ্যন্তরীণ উৎস জনিত উদ্বেগ উৎকণ্ঠাকে স্থানান্তরিত করে দিল ঘরের শ্বাসরোধকারী অবস্থা এবং দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনায়। 2, ভয়প্রদ মানসিক প্রবণতার বিরুদ্ধে আত্মরক্ষার তাগিদ। ব্যক্তির মনের অবদমিত হিংস্র আগ্রাসী মানসিকতা অথবা যৌন চাহিদা ভয়াবহ প্রকারে প্রকাশ পেতে পারে। এই সম্ভাবনা প্রবণতার বিরুদ্ধে ভয় ত্রাস তাকে বাঁচিয়ে দিতে স্থান করে নেবে। কোনো স্বামী মনে মনে চেতনে অবচেতনে তার স্ত্রীকে জলে ডুবিয়ে মেরে ফেলতে চায়, সে পুকুর দিকে জলাশয়ে ভীতত্রস্ত বোধ করতে পারে। জলাতঙ্ক তার বেলায় প্রতিরক্ষার কবচ হয়ে দেখা দেবে। অনুরূপভাবে কোনো স্ত্রী ধারালো ছুরি কাটারির প্রতি ভয় ত্রাস বোধ করতে পারে, তার মনে স্বামীর গলা কেটে ফেলার বাসনা উদগ্র হয়ে প্রবাহমান। অথবা কোনো মা একা ঘরে ভীতত্রস্ত বোধ করবে যখন তার মনে অনাকাঙ্ক্ষিত সন্তানটিকে নিধনের ইচ্ছা জাগ্রত থাকবে। অথবা 24 বছরের যুবক ভুগছে সিফিলিফোবিয়ায়, তার মনে ভীষণ আতঙ্ক, যৌন সংযোগ ঘটলেই তার সিফিলিস হয়ে যাবে। এই যুবকের মনে যৌন সমকামিতার বাসনা তীব্র, কিন্তু সিফিলিসের ভয় তাকে রক্ষা করে চলেছে সম্ভাব্য সমকামী যৌন সংসর্গের বিরুদ্ধে, যাকে সে নৈতিক বলে মনে করে না, কিন্তু ফলে একই সঙ্গে যাকে সে নৈতিক স্বাভাবিক মনে করে সেই বিপরীত সংসর্গ থেকেও দূরে রেখেছে। এই বৈপরীত্য ঘটেছে কারণ সে যখন নারীর সঙ্গে যৌন মিলন ঘটিয়েছে তখন সে কল্পনায় সমকামিতার ছবি রূপকল্পে সঙ্গত হয়েছে, ফলে তখন তার ধ্বজভঙ্গ দশা ঘটে, তাকে বিরক্ত বিতৃষ্ণ করে তুলেছে। সিফিলোফোবিয়া তাই তাকে সম্ভাব্য ভয়ত্রাসের হাত থেকে, বিরক্তি থেকে বাঁচিয়ে চলেছে। 3, সাপেক্ষ প্রতিবর্ত এবং পরিহার বর্জন শিক্ষণ, কন্ডিশনিং অ্যান্ড অ্যাভয়েডেন্স লার্নিং। ব্যবহারবাদী ওয়াটসনের পরীক্ষা
ছোট অ্যালবার্টকে ঘিরে ক্রমান্বয়ে অ্যালবার্ট সাদা ইঁদুর তীব্র তীক্ষ্ণ বিকট শব্দ ঘটানো হলো। প্রতিবার অ্যালবার্টের মনে ভয় সাপেক্ষ প্রক্রিয়ায় প্রতীত করা হলো। এবারে ছোট অ্যালবার্টকে যেখানে যখন সাদা ইঁদুর দেখবে সেখানে তখনই বিতত্রস্ত হবে। সে তাই এড়িয়ে যাবে সাদা ইঁদুরকে। ছড়িয়ে গেল সব ইঁদুরেই এবং পরে সব ছোট লোমশ প্রাণীতেই। অনেক ছোটোখাটো ভয়ই এভাবে গড়ে ওঠে। পড়তে লিখতে গেলে ছোট্ট ছেলেমেয়েরা ভুল ত্রুটি করে। তখন মা বাবা শিক্ষক যদি ব্যঙ্গ করে, উপহাস করে, হেয় করে, তিরস্কার করে, ধমক দেয়, বকাবকি করে, মুখ ঝামটা দেয়, কটু কথা বলে, বিদ্রুপ করে, তাহলে যা হয় তার নমুনা ঘুরে ঘরে ঘরে ছড়ানো। সেই বিষয়ের ভয়, লেখাপড়া বিষয় ভয়, স্কুল বিষয়ে ভয় মনের মধ্যে গেঁথে যায়। তাই পরিহার বর্জন এড়িয়ে যাওয়াটাই রপ্ত করে ফেলে। শুধু কি পড়াশুনো, সন্তানদের বিশেষ করে মেয়েদের সুকঠিন নৈতিক নির্দেশ দেওয়া হয়, মস্তক শোধন করা হয়। যৌনতা পাপ, দোষের, খারাপ মেয়েরাই করে, নরকবাস অপরিহার্য, অনিবার্য ইত্যাদি। একদিন এরা বড় হয়, ভালোবাসে, প্রেম করে, কাছে যায়, পাশে বসে, ছেলেটি জড়িয়ে ধরতে পারে, চুম্বন নিকট হতে পারে। তীব্র যৌন চেতনা জাগরিক হবে, সঙ্গে সঙ্গে তীব্র অপরাধবোধ, পাপবোধ, ঐতিহ্যিক মানুষের অবদান, দ্বন্দ্ব, ইচ্ছার সঙ্গে সংস্কারের। মেয়েটি এড়িয়ে যেতে চাইবে, দেখা করবে না, ক্রমশ সে অস্বস্তি, অস্বাচ্ছন্দ্য অনুভব করবে ছেলেটির সঙ্গে। পরে ছড়িয়ে যাবে যে কোনো যুবকের দিকে এবং এমন হতে পারে ভয় ত্রাসের দ্বন্দ্বের তীব্রতা অনুযায়ী যে সেই মেয়ে সামাজিক অনুষ্ঠানেই যেতে চাইবে না, কারণ সেখানে যুবক পুরুষ থাকবে। চিকিৎসা পদ্ধতি এক্সপোজার থেরাপি থ্রু রিয়েল সিচুয়েশন অথবা থ্রু ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রামস। 2 কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং 3 অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ থেরাপি। বিস্তারিতের জন্য 8 অধ্যায় দ্রষ্টব্য। 3 অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস, সংস্কারাচ্ছন্ন মানসিক আরোপজনিত স্নায়ুরোগ। ব্যক্তি অনেক কাজ আচ্ছন্নের মতো, ঘোরে লাগা মতো এবং অনিবারণযোগ্যভাবে উৎসারিত মতো মানসিক চাপে করে যায়। চেতনে সেসব কাজের প্রকরণের বিশ্বাসের অযৌক্তিকতা, অবাস্তবতা টের পেলেও সময় উপস্থিত হলে আবশ্যিকগ্রস্ত বা নেশাগ্রস্তের মতো করে যায়। এদের বাতিক ছিট বিকারগ্রস্তও বলা যায়। আচ্ছন্ন আরোপিত স্নায়ুরোগ রোগী সেই সব বিষয় নিয়ে ভাবতে থাকে যা নিয়ে সে ভাবতে চায় না, সেই সব কাজ করতে থাকে যা সে করতে চায় না। এই উপসর্গের প্রকাশ মাধ্যমটি মনোগত বা ব্যবহারগত হতে পারে। ধারণা হিসেবে অথবা প্রবণতা হিসেবে এই রোগটি ব্যক্তির চিন্তাভাবনা এবং কাজকর্মকে প্রভাবিত করে। এগুলি অতীতের ঘটনাকেন্দ্রিক হতে পারে অথবা কল্পিত ভবিষ্যতের নিরিখে ঘটতে পারে। এরা কামনা বাসনাকে প্রকাশ করতে পারে, আবার কামনা বাসনাকে ঢেকে রেখে সুরক্ষার জন্য ঘটতে পারে। নানান বিষয় বা একাধিক বিষয়ে আচ্ছন্ন চিন্তা, অবসেসিভ থটস ব্যক্তিকে পেয়ে বসতে পারে, মনকে চেপে ধরতে পারে। দেহের কাজকর্ম বিষয়ে, অনৈতিক কাজ করার বিষয়ে, আত্মহত্যা বিষয় অথবা কোনো তীব্র জীবন সমস্যাকে ঘিরে এমন ঘটতে পারে। এদের মধ্যে নীতি বিগর্হিত কাজের চাপ বা আচ্ছন্নতা সমধিক বেশি ঘটে। কোনো যুবক কোনো অশ্লীল কথা চেঁচিয়ে বলে ফেলার পর কথা ভাবতে পারে। কোনো বাবা বা ছেলে তার ছেলে বা মেয়ের মাথাটা হাতুড়ি মেরে ফাটিয়ে দেওয়ার কথা ভাবতে পারে। কোনো স্ত্রী তার স্বামীকে বিষপানে হত্যা করা অথবা ছুরি মেরে শেষ করে দেবার কথা ভাবতে পারে। কোনো মেয়ে বা ছেলে তার মাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিতে চাইতে পারে। প্রথম যখন এমন সব ভাবনা মনে আসে তখন তা ছেড়ে ফেলার চেষ্টা চলে। যত চেষ্টা হলে চলে ততই ভাবনা ধারণাগুলো যেন পেয়ে বসতে থাকে, চেপে ধরে। ধারণাগুলোকে নিজের বলেই মনে হয় না, মনে হয় যেন অন্য কারো ব্যক্তির মনে প্রথিত আরোপিত। আর এই ধারণা ভাবনাগুলো যে কাজে লাগানো হয় তা নয়, কিন্তু এদের চাপ ভীষণভাবে ব্যক্তির মনকে ঝালাপালা করতে থাকে, মন্থন করে চলে। মাঝে মাঝে ব্যক্তির মনে হয় যেন সে পাগল অথবা পাগল হয়ে যাচ্ছে বা যাবে, অথবা সে বেঁচে থাকার যোগ্যই নয়। অধিকাংশ ক্ষেত্রে এসব আচ্ছন্ন ভাবনা, চিন্তা, ধারণারা অত্যন্ত আপনজনকে ঘিরেই ঘটে থাকে। প্রেমিক বা প্রেমিকার মৃত্যুর আকাঙ্ক্ষা, মা বাবা সিঁড়ি ভাঙার সময় পড়ে হাত পা ভাঙছে, বোন সৈকতে বেড়াতে গেলে শিশু বঞ্চি সহ তাদের সলিল সমাধি করছে, এমন সব চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা যখন মনকে আচ্ছন্ন করে, চেপে ধরে, তখন সে ভয়াবহ মানসিকতার শিকার হতে হয়। তা বর্ণনাতীত। কিছু কিছু আচ্ছন্নকারী প্রশ্ন, ধারণা, ভাবনা, বিশ্বাস আছে যাদের কোনো উত্তর বা সমাধান নেই বা পাওয়া সম্ভব নয়। সচেতন মনকে এর আচ্ছন্ন করে রাখে। ঈশ্বর, দেবদেবী, সত্যের স্বরূপ, মা বাবার সঠিকত্ব নিয়ে প্রশ্ন, ভাবনা, এমন সব আচ্ছন্নকারী অবস্থান থেকে কম্পালসিভ বা আরোপিত রকমের ক্রিয়াশীল ব্যবহার ঘটতে থাকে। অর্থাৎ যেসব কাজ অপ্রতিরোধ্য প্রবণতায়, আচার অনুষ্ঠানের যান্ত্রিকতায় বারবার করা হয়, বিশেষ এক প্রকারে করা হয়, সংখ্যায় করা হয়, এক শৃঙ্খলাতেই করা হয়, তেমন সব কাজকে কম্পালসিভ নিউরোটিক ক্রিয়া বলা হয়। যেমন বারবার হাত ধোয়া, টাকা পয়সা গোনা, ঘাড় কাঁধ ঝাঁকানো, টাই রুমাল বাঁধা, পাঠ করা, জিনিসপত্র ঝাড়পোছ করা, রেলিং এর প্রতিটি স্টিকে হাত ঠেকানো, থালা বাসন বারবার ধোয়া মোছা, দিনে একাধিকবার স্নান করা ইত্যাদি। অনেক স্বাভাবিক সাধারণ লোকও বহুবিধ পৌনপুনিক আচরণ করে থাকে, অনেক আচার বিচার অনুসরণ করে। যে বিষয়টি অস্বাভাবিকতা নির্দেশ করে তা হলো এর অবপ্রতিযোজিত, এর অযৌক্তিক, অতিরঞ্জিত, বিরক্তিকর
যান্ত্রিকতা। সাধারণ লোক সন্দেহ হলে বিছানা থেকে উঠে একবার দেখে নেয় দরজা তালা ছিটকানি ঠিকঠাক বন্ধ আছে কিনা। অনেক সময় ভেবে ভেবে জেনে বুঝে নেয় যে সব ঠিকঠাক আছে, তখন সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। স্নায়ু রোগগ্রস্ত আচ্ছন্ন আরোপিত ব্যক্তির বেলায় আবার বারবার একইভাবে দরজা তালা ছিটকানি পরীক্ষা চলবে, 50 বার পর্যন্ত হলেও চলবে। আরেকটি বিষয়, এদের স্বাভাবিক থেকে অস্বাভাবিকের প্রভেদ উল্লেখযোগ্য। খুব অল্প সংখ্যক হলেও অস্বাভাবিকদের বেলায় সামাজিক, পারিবারিক, আর্থিক ক্ষতি ঘটতে পারে, যেমন আচ্ছন্ন চৌর্য বা চৌর্য উন্মাদগ্রস্ততা, ক্লেপটোম্যানিয়া অথবা আগুন লাগানো, পাইরোম্যানিয়া, এবং এমন সব কাজ অপরাধ বিজ্ঞানের আওতায় এসে আইন কানুনের খপ্পরে চলে যেতে পারে। এইরকম পরিণতি অন্যান্য আচ্ছন্ন আরোপিত চিন্তা কাজের বেলায় ঘটে না। ডাইনামিক্স, গতি ও সঞ্চালন শক্তি। আচ্ছন্ন চিন্তাভাবনা, ধারণা, অবসেসিভ থটস অথবা আরোপিত আচার আচরণ, পৌনঃপুনিকতা, কম্পালসিভ অ্যাকশন স্বতন্ত্র উদাহরণে প্রধান স্থান নিতে পারে। কিন্তু এই দু রকমের অস্বাভাবিকতাই একই ধরনের প্রবণতা, গতি, সঞ্চালন শক্তির উৎসে জন্মায়। কয়েকটি রকম দেখা যায়। এক, প্রতিস্থাপিত বা বদলি, সাবস্টিটিউট চিন্তা, ধারণা এবং কাজকর্ম, আচার আচরণ। যে চিন্তাভাবনা ভয় উৎকণ্ঠা ব্যক্তিকে ঘিরে ধরেছে, কুড়ে কুড়ে খাচ্ছে, তা থেকে সরে গিয়ে অন্য কোনো চিন্তাভাবনাকে সে আশ্রয় করছে। যেমন অনৈতিক, বেআইনি যৌন বাসনা স্থানচ্যুত হয়ে রোগ বা নোংরামির ভয় দানা বেঁধে উঠতে পারে। কোনো লোকের প্রতি ঘৃণা, হিংস্রতা বদলি হিসেবে গাছপালাকে লক্ষ্যবস্তু করে নিতে পারে। অনেকেই অকারণে কচু গাছ, কলা গাছ কেটে ফেলে, দেখলেই হাত নিষ্পিস করে। বিধবার যৌন বাসনা বা ন্যায়বোধের মধ্যে দ্বন্দ্ব, সংকটে উদ্ভূত উৎকণ্ঠা স্থানান্তরিত হয়ে পূজার ঘরে পাথরে দেবতায় নিবেদিত হতে পারে। অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনা কাজের হাত থেকে বাঁচতে পা গুনে গুনে হাঁটতে পারে, অকারণেই সিঁড়ির ধাপ গুনতে প্রবৃত্ত হয়, বিড়বিড় করে অর্থহীন শব্দোচ্চারণে মন দেয়, অহেতুক পথ চলতে পিলার পোস্ট দেওয়ালে হাত ঠেকাতে ঠেকাতে চলে। একই খবর দিনে 7 বার পড়ে দেখে বা কোনো সৃষ্টিশীল কাজে আঠার মতো লেগে থাকে। কাজটি শেষ হলো কি না হলো তা দেখা অপ্রয়োজনীয়। খবরের কাগজ বারবার পড়াটা যেমন অপ্রয়োজনীয়, শুধু দ্বন্দ্ব, সংকট, উদ্বেগপূর্ণ অবস্থার হাত থেকে বাঁচবার জন্য। এই সব কাজ নিউরোটিক এই জন্য যে এই কাজগুলি পলায়নের পথ মাত্র। বিবাহ এবং সুতরাং স্বামী স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য, যৌন তাড়নাকে পাশ কাটাতে, সাংসারিক সমস্যা সংঘর্ষ থেকে দূরে সরে থাকতে প্রতিস্থাপিত হয়, বদলি হিসেবে ব্যবহার করা হয়। কখনো কখনো এই বদলি চিন্তাভাবনা অধিকতর জটিল আকার ধারণ করতে পারে এবং ডিফেন্স মেকানিজমের রিঅ্যাকশন ফরমেশন প্রকার গ্রহণ করতে পারে। ভাইয়ের প্রতি অসন্তোষ, হিংসা দাদাকে অত্যন্তিক ভালোবাসার পথে ঠেলে দিতে পারে, অথবা যার মধ্যে সমকামিতা তীব্র প্রেষণা তৈরি করে, সে কঠিন কঠোর ভাষায় সমকামিতা, অনৈতিকতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে। আবার আচ্ছন্ন কল্পনা, অবসেসিভ ফ্যান্টাসিস, অবদমিত বাসনা কামনার পূরণে বদলি ক্রিয়া খুঁজে নিতে পারে। যেমন 3 বছরের সন্তান পিতা তার মাথা ভেঙে দেবার আচ্ছন্ন কল্পনায় তাড়িত। এই ভয়ঙ্কর চিন্তা কেন এলো? পিতা জানে না, বুঝছে না সে সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সে কি পাগল হয়ে গেছে? পাগল হয়ে যাবে? দ্বন্দ্ব, যন্ত্রণা, উৎকণ্ঠা। বিশ্লেষণে দেখা গেল সন্তানটি প্রসব করার সময় স্ত্রী এই মরে তো সেই মরে অবস্থা, তবে তারপর থেকে স্বামীকে যৌন সঙ্গ দেয়নি, কারণ স্ত্রীর ভয় যদি আবার গর্ভবতী হয়ে যায়। তাছাড়া এই মাটি তার সন্তানকে অঢেল স্নেহ ভালোবাসা দিচ্ছে, মনোযোগ দিচ্ছে, কিন্তু তার স্বামীর দিকে একদম তাকাচ্ছে না। ব্যাস, সুখের সংসারে আগুন, ঝগড়া, সংঘর্ষ, যত রাগ অবচেতনে সন্তান হননের সুপ্ত বাসনায় দানা বেঁধে গেল। পুরনো জায়গায় বিবাহিত জীবনের আনন্দে ফিরে যেতে সন্তানটি একমাত্র অন্তরায়। বিশ্লেষণের পরে অপরাধবোধের অপনয়নে স্বাভাবিকতা ফিরে আসে। 2, অপরাধবোধ এবং শাস্তির ভয় আকাঙ্ক্ষা। লেডি ম্যাকবেথের বারবার হাত ধোয়া সাহিত্য থেকে এক প্রকৃষ্ট উদাহরণ। অর্থনৈতিক অপরাধমূলক কাজের পরিণাম থেকে মুক্তির জন্য শাস্তির আকাঙ্ক্ষা এক তীব্র গতি ও সঞ্চালক শক্তি। অনেক চৌর্য বৃত্তিগ্রস্ত ক্লেপ্টোম্যানিয়াক কাজের পিছনে এই শাস্তির আকাঙ্ক্ষা বেশ প্রকট এবং প্রাঞ্জল, কারণ যেভাবে চুরি করা হয় তাতে ধরা পড়াটা অনিবার্যভাবেই থেকে যায়। সুতরাং কাজটার মধ্যে শাস্তির পাওনাটাও বেশ সহজভাবে উপস্থাপিত থাকে। মা বাবার নৈকট্য থেকে বঞ্চিত সন্তানরা পড়াশোনার সময় একা একা ইংরেজি, অঙ্ক, বাংলা পড়ছে। বাবা বাইরে তাসের আড্ডায়, মা টিভির সামনে, অথবা দুজনে মিলেই টিভি দেখছে, গল্প করছে। সন্তান অসভ্যতা করলেই মা এবং অথবা বাবা তেড়ে আসে। অঙ্ক মিলছে না বলে বই খাতা নিয়ে বাবার চোখের সামনে মিলে ধরছে। সন্তান পড়া বন্ধ করে বিছানায়, অথবা গল্প উপন্যাসে, অথবা লুডো ব্যাগাডুলিতে। সন্তানের মনে বাসনা মা বাবা কাছে বসে সাহায্য করবে। বিরক্তিকর কোনো বিষয় বদলি হয়ে গেল, প্রতিস্থাপিত হলো। বাবা এসে ধমকালো, পিটলো, সন্তানের আনন্দ হলো। বাবার টিভি দেখা বন্ধ। শৈশব, বাল্য, কৈশোরের বিস্তারিত আলোচনা আছে 4 ও 6 অধ্যায়ে মৎস্যকাম উৎস ব্যাখ্যা প্রসঙ্গে। 3, সুশৃঙ্খলা ও পূর্ব নির্দিষ্ট পথের পরিক্রমা কাঙ্ক্ষিত সুরক্ষার আশায়। অস্থির, সদ্য পরিবর্তনশীল, বিপদসংকুল এই জগতে এইসব আচ্ছন্ন আরোপিত ব্যক্তিরা অলঙ্ঘ নিয়মের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট আচার আচরণের আড়ালে এক ধরনের নিশ্চয়তা, সুরক্ষা, যথার্থ
খুঁজে পেতে চায়। এই তীব্র বাসনা মনের মধ্যে কাজ করে বলেই এদের চিন্তা সেই প্রথা প্রকরণে আচ্ছন্ন গোলামি করে। এদের কাজকর্ম আচার আচরণ এক বিন্দু বিপদগামী হতে পারে না। যদি কখনও তেমন হয়ে পড়ে তাহলেই এরা বিপন্ন বোধ করে তুলকালাম ঘটায়। আচ্ছন্ন আরোপিত আচার আচরণের এইসব যান্ত্রিক নিয়ম নিগড়, পৌনপুনিকতা, অপরিবর্তনীয় পর্যায়পর্ব অনুসরণ ইত্যাদি পরিষ্কার আদিম সভ্যতার নিঃশ্বাস বিশ্বাস প্রবণতা কার্যপ্রণালীকে মনে করিয়ে দেয়। ম্যাজিক জাদুবিদ্যার কাল যেন সুশৃঙ্খল নিয়ম নিগড় অনুসরণ করে ব্যক্তি নিজের অন্তরের এবং বাইরের জগতের ঘটনা পরম্পরাকে নিজের স্বার্থে টেনে আনতে সমর্থ হবে, কাজে লাগাতে সফল হবে। অতীতে যে কাজ যে পর্যায়ে পর্বে সংগঠিত করে সার্থক হয়েছে, বর্তমানে সেই কাজ তেমনিভাবে করলে একই ফল হবে, এমন একটা বিশ্বাস। আরও কয়েকটি উদাহরণ। এক সফল ব্যবসায়ী 50 বছর বয়স, হঠাৎ মৃত্যু ভয় ভীত, বিশেষ করে রাত্রে যখন শুতে যায়। ভীষণ কিছু ঘটবে এই ভয়, সঙ্গে একাধিক আচ্ছন্নতা আরোপতার জটিলতা যোগ হয়। অবসেসিভ থটস এবং কম্পালসিভ কাজ, জামা কাপড় ছেড়ে রাখাটা একটা বিশেষ পর্যায়ে পারম্পর্য করবে। 3 সংখ্যাটিকে তার অলক্ষণে মনে হবে। কোনো বস্তুকে 3 বার ছোঁবে না, 18 বার ছোঁবে। এদিকে তার ভয় শীতল চোরের আক্রমণ করবে, তাই বারবার দরজা জানলা ঠিকঠাক বন্ধ আছে কিনা তা দেখবে। মনোবিজ্ঞানের বিশ্লেষণে জানা গেল যে জীবন বীমার তরফ থেকে তাকে নাকচ করে দেওয়া হয়েছে উচ্চ রক্তচাপ। সেই থেকেই তার মনে ভয় হঠাৎ মারা যাবে। যাবতীয় আচ্ছন্ন আরোপিত কাজ করেই যাচ্ছে, যেন কাজে লেগে থাকলেই দুশ্চিন্তা ধারে এসে ঘাড়ে চাপার সময় না পায়। 49 বছরের আদর্শবান ব্যক্তি, রুচিশীল ব্যক্তি, 13 সংখ্যাটির দ্বারা আচ্ছন্ন পীড়িত। মাসের 13 তারিখে সে বিছানা ছাড়েই না, বাইরে যায় না। 27-তেও তাই, কারণ বর্ণ সংখ্যাটা 13। সবসময় লোকটির মনে হয় অন্য সকলেই মতলব করছে, তাকে 13 সংখ্যার ফাঁদে ফেলছে। ও গুড মর্নিং বললে অথবা বিকেলে গুড আফটারনুন বললে লোকটি তৎক্ষণাৎ জেনে যায় যে 13টি বর্ণ উচ্চারণ করার জন্যই লোকে অমন করে বলে। যে কোনো জায়গায় সিঁড়ি ভাঙতে গেলে 13 নম্বরটি লাফিয়ে পার হয়। 13 নম্বর রাস্তায় সে যায় না। এত সময় সে 13 সংখ্যাটি গুনতে ব্যয় করে যে তার আর অন্য কিছু করার সময়ই থাকে না। অযোগ্য অক্ষম এক অভিশপ্ত অস্তিত্ব বয়ে বেড়ায়। অনুসন্ধানে বিশ্লেষণে জানা গেল, ছোটবেলায় সে ঠাকুমার কাছে মানুষ, সেখানে ছিল এক দাসী, কুসংস্কারের ঢিবি। তার ছিল এই 13 সংখ্যার বাতিক ভয়। ছেলেটি 2 বছর বাদে স্কুল হোস্টেলে যায়। ধর্মীয় বিধিবিধানের চাপে তার মনে উচ্চারিত যৌন ইচ্ছা সেই পরিবেশে মার খায়, অবদমন ঘটে। 13 সংখ্যা বিষয়ে তার আচ্ছন্নতা, তারই অন্তর্দ্বন্দ্বের উন্নত নৈতিক মানের দাবি আর জৈব যৌন প্রবণতার সংঘাতের প্রতিফলন। তৃতীয় উদাহরণ, অত্যন্ত ক্ষণজীবী মেয়েটি, বয়স 14 বছর। ডাক্তারবাবু পাঠিয়েছেন মনোবৈজ্ঞানিকের কাছে, শারীরিক কোনো কারণ নেই তাই। খুবই উপোসপ্রবণ, না খেয়ে থাকতে পছন্দ করে, বিশেষ এক ধরনের হাত ধরে রাখে। অত্যন্ত ভালো মেয়ে, খুবই ধর্মভীরু আর মাকে ভীষণ ভালোবাসে। ঈশ্বরের কাছে সে মায়ের দীর্ঘজীবন কামনা করে। 10 বছর বয়সে এক অজানা কারণে মেয়েটি কান্না রোগে আক্রান্ত হয়। তখন সে কবিতা লিখতে শুরু করে। অনুসন্ধান বিশ্লেষণে জানা গেল যে মেয়েটি নিজের হাতকে বিশ্বাস করে না বলেই অমন ভঙ্গিতে হাত ধরে রাখে। বসলে হাতের উপর চেপে থাকে, কোনো ছুরি চাকু ধরেই না। তার ভয় কখন সে কাকে ছুরি মেরে বসবে। নিজের গলায় নেক ব্যান্ড ঠিক করতেও তার মনে ফাঁসির ধারণা জেগে ওঠে। সে চাইছিল তার শাস্তি হোক, কিন্তু কেউ কেন তাকে শাস্তি দেবে, তাই সে নিজেই নিজেকে অনাহারে রেখে শাস্তি দিচ্ছিল। অনেক ধীর বিশ্লেষণে জানা গেল শেষে মেয়েটির অন্তরের গভীরে তার মায়ের প্রতি এক বিতৃষ্ণা জমে আছে। মাকে সে একেবারেই স্বার্থপর বলে জেনেছে। ঠাকুরমার কাছ থেকে ধর্মের প্রবল প্রভাবে অসন্তানোচিত কোনো কাজ করেনি, অবদমন ঘটাতে পেরেছে। কিন্তু একবার মায়ের প্রতি তার বিরক্তি প্রকাশ, আক্রোশ, বিতৃষ্ণা সে প্রকাশ করে ফেলেই আবার হকচকিয়ে ভীত ত্রস্ত মনে মায়ের প্রতি ভালোবাসা ভক্তির আড়ালে ডুব দেয়। তখন ডাক পড়ল মায়ের। সেই মায়ের সত্য কথনে সকল জটিলতা পার হয়ে গেল। নিজের বিষয়ে বাস্তব সত্য উদ্ঘাটন করে মা যখন মেয়েকে মায়ের সমালোচনার অধিকার দিল, খোলা মনে মেয়ের মনোভাবকে সমর্থন জানালো, তখন সমাধান আর দূরে রইল না। চিকিৎসা অধ্যায় 8 দ্রষ্টব্য 3টি পথ চিকিৎসার জন্য দেখা যায়। 1. রোগীকে বা ব্যক্তিকে বা তার চিন্তাভাবনা ও কাজের মধ্যে যে বৈপরীত্য বিরুদ্ধতা আছে তা বুঝিয়ে দেওয়া দরকার। তাকে জানানো যে তার যেসব কাজ নিষিদ্ধ কামনা বাসনা আছে তা অতিশয় সাধারণ এবং অন্য অনেকের মধ্যেও একইভাবে, এবং তাকে সেই সকল অনুভূত অন্যায় আকাঙ্ক্ষাদের সঙ্গে স্বাভাবিক সমঝোতা করে নিতে সাহায্য করা। অনুভূত অন্যায় কিন্তু বাস্তব, জৈব মানসিকতার বাস্তব এবং প্রকৃতিজ বলেই নৈতিকতার ধার ধারে না। সভ্যতার সিভিলিটির দাবি মেনে অনিবার্য অস্বীকারের খাড়া নেমে আসে। দ্য প্রাইস অফ সিভিলাইজেশন ইজ দ্য ডিনায়াল অফ আওয়ার ইনস্টিংক্টস, ফ্রয়েড। 2. ব্যক্তি বা রোগীকে এটা বুঝতে সাহায্য করা যে 1. কল্পিত বিপদ আর বাস্তব বিপদ এক কথা নয়। 2. বিভিন্ন প্রকারের উদ্দীপকের সামনাসামনি হলে তাকে নির্বাচনমূলক পথে প্রতিক্রিয়া করতে হবে, অর্থাৎ সব ঘটনার মূল্য একই নয়, বাস্তব মূল্য এবং কল্পিত তাৎপর্য আলাদা। 3.
বস্তু, ঘটনা, বিষয়কে যা এবং যেমনভাবে দেখতে মন আগে থেকেই তৈরি হয়ে আছে সেভাবে তাকে এবং তেমনভাবে না দেখে বিষয়গত মন নিয়ে দেখা দরকার একটি বিশ্লেষণী মনের মালিক করে তুলতে সাহায্য করা। 3. বিহেভিয়ারাল থেরাপির প্রয়োগে রিএনফোর্সমেন্ট প্রথায় রোগীর ব্যবহার পরিবর্তন সাধন করা। এটি করতে সাপেক্ষ প্রতিবর্ত উদ্দীপকের ব্যবহার, বৈদ্যুতিক শক, বিরক্তি উদ্রেককারী এবং বেদনাদায়ক উদ্দীপকের ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে নিউরোটিক ডিফেন্স বা স্নায়বিক প্রতিরোধকে নষ্ট করে ব্যক্তির মনে এই প্রত্যয় বা বিশ্বাস জাগিয়ে তোলা হয় যে যান্ত্রিক অন্ধ আচরণ আসলে অর্থহীন প্রক্রিয়া, মূল আত্মসুরক্ষার হাতিয়ার নয়, বরং বিচার বিশ্লেষণের পথই আসল সুরক্ষার পথ। এই পদ্ধতিতে এটাও প্রমাণ করে দেওয়া যায় যে 13 নম্বর সিঁড়িতে পা রেখে উঠলে কোনো আকাশ ভেঙে পড়ছে না, কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না। অধ্যায় 8 বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। 4. হিস্টোরিক্যালি নিউরোসিস, বায়ুরোগ বা মৃগীরোগ। এই রোগের দুইটি রকম আছে। 1. কনভার্সন হিস্টোরিয়া, পরিবর্তিত বা স্থানান্তরিত অসুস্থতা, যেখানে ব্যাধি পীড়ার শারীরিক প্রলক্ষণগুলি আসলে শারীরিক কারণে ঘটে না, ঘটে মানসিক কারণে, অর্থাৎ মানসিক কারণে কার্যকে উপসর্গসমূহকে স্থানান্তরিত করে দেয়, পরিবর্তিত রূপে মাধ্যমে প্রকাশ করে তোলে, কনভার্ট করে। উদাহরণ: পক্ষাঘাত, অঙ্গ প্রত্যঙ্গের কম বেশি অসারতা, আংশিক বা পূর্ণ শ্রবণ শক্তির লোপ পেয়ে যাওয়া ইত্যাদি। 2. ডিসোসিয়েটিভ হিস্টোরিয়া, সংযোগচ্যুত বা বিচ্ছিন্নকারী স্নায়ুরোগ, বায়ুরোগ। এই প্রকারের উদাহরণে স্মৃতিভ্রংশ, স্মৃতিবিলোপ বা অ্যামনেশিয়া এবং একই লোকের মধ্যে একাধিক ব্যক্তিত্বের অবস্থান ও প্রকাশ থাকে। এই প্রকারের হিস্টোরিক্যাল নিউরোসিস অর্থাৎ কনভার্সন হিস্টোরিয়া সাইকোসোমেটিক রোগ ব্যামো অধ্যায় 7 দ্রষ্টব্য। এক কথায় মনের রোগ শরীরে প্রকাশ পাওয়া। রোগের উৎস দেহে নয় মনে, কিন্তু উপসর্গ দেহের কোনো না কোনো পীড়া ব্যামোর প্রকাশ পায়। হিস্টোরিয়া কথাটির গ্রিক মানে ইউটেরাস। হিপোক্রেটাস ও অন্যান্য গ্রিকরা এই রোগটি নারীদের মধ্যে সীমাবদ্ধ এমন ভাবতেন, মনে করতেন যে এই রোগ যৌন ব্যাঘাত, প্রতিবন্ধকতার কারণে ঘটে থাকে। ওদের অন্যান্য ধারণাগুলি অনেক কষ্ট কল্পনার শিকার বলে উল্লেখ করা হলো না। আধুনিককালে সিগমুন্ড ফ্রয়েড কনভার্সন হিস্টোরিয়া কথাটির প্রচলন করেন। যৌন মানসিক দ্বন্দ্বের ফলে মানসিক আবেগ, প্রবৃত্তি, বাসনাগত শক্তি পরিবর্তিত, স্থানান্তরিত হয়ে দেহজ উপসর্গের লক্ষণে প্রকাশ পায়। দেহের অঙ্গ অবশ হয়ে যাওয়া, কানে না শোনা, সংবেদনের হানি বা হারিয়ে যাওয়া, তাপ, স্পর্শ, বেদনা বোধ নষ্ট হয়ে যাওয়া, শরীরের বিশেষ অঙ্গে স্থানীয়ভাবেও ঘটে, সংবেদনে বিশৃঙ্খল অবস্থার অনুভব এবং আংশিক পক্ষাঘাতের অনুভব অথবা বিপরীতক্রমে অতি সংবেদনের অনুভব, দৃষ্টিশক্তির হানি বা আবছা দেখা, আলোর প্রতি তীব্র সংবেদন, অন্ধত্ব অথবা দৃষ্টির নানাবিধ উপসর্গ, উৎপাত, মোটর সংবেদনও নানাবিধ বিপর্যয় ঘটতে পারে। কোনো কোনো অঙ্গে পক্ষাঘাত, হাঁটা বসা দাঁড়াতে অক্ষমতা, অতি ক্রিয়াশীল প্রতিক্রিয়া, কম্পন, শ্বাসকষ্ট, মৃগরোগের মতো ব্যবহার, শব্দ উচ্চারণে অক্ষমতা, কণ্ঠরোধ হওয়া, তোতলানো। এছাড়া অটোনমিক সিস্টেমে গোলমাল ঘটে যেতে পারে। অসম্ভব রকমের ঘাম ঝরা, হঠাৎ লজ্জায় অরক্তিম হয়ে যাওয়া, গালমুখ লাল হয়ে যাওয়া, গাত্রচর্মের লাল রং বদলে যাওয়া, ত্বক বিবর্ণ হওয়া, বমি ভাব, ক্ষুধামন্দ, অঙ্গ প্রত্যঙ্গে খিঁচুনি এবং অন্তর্জন্ত্রীয় ক্ষতি ঘটে যেতে পারে। কনভার্সন হিস্টোরিয়ার প্রতিক্রিয়া স্বরূপত স্বতঃসারিত, স্পন্টেনিয়াস, সচেতন চেষ্টার দ্বারা সংগঠিত, প্রকাশিত নয়। কোনো না কোনো সমস্যা, বিপদ, প্রতিবন্ধকতার সংকট, উৎপাত ইত্যাদিকে এড়িয়ে যেতে, পাশ কাটাতে, পরিহার করতে, নিষ্ক্রমণ ঘটাতে, পালাতে, মুক্ত হতে বা প্রতিযোজন ঘটাতে ব্যক্তি অক্ষমতার, অসুস্থতার, অযোগ্যতার একটা বাস্তব দৈহিক বাহানা তৈরি করে নেয়। এই বাহানার কারণেই ব্যক্তি এক ধরনের সসম্মান পালনের পথ পেয়ে যায়। যেমন যদি কোনো স্থানে লোক সমীপে কাজে যাওয়াটা সামাজিক, পারিবারিক, নৈতিক কারণে অনিবার্য হয়, কিন্তু ব্যক্তিটি কোনো না কোনো উৎকণ্ঠা, উদ্বেগ, বিপদ, সংকটে পড়ে মানসিক দ্বন্দ্বের শিকার হয়, তখন যেতে চায় না, কিন্তু যেতেই হবে। এমন অবস্থায় যদি হঠাৎ ডান পায়ে পক্ষাঘাত ঘটে, যদি চোখের দৃষ্টিশক্তি তছনছ হয়ে যায়, যদি বুক ধড়ফড়ানি চেপে ধরে, কানের রোগের আক্রমণে ব্যতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তো আর যেতে হবে না, এড়িয়ে যাওয়া যায়। যন্ত্রণায় দ্বন্দ্বে হাত থেকে নিস্তার পাওয়া যায়। কনভার্সন হিস্ট্রি আবার সদ্য নতুন হতে পারে অথবা তাৎক্ষণিক সমস্যার সমাধানে আপাততর মতো কোনো পালানো, এড়ানো, নিস্তার পাওয়ার বাসনা তলে তলে কাজ করে যায়। আবার ক্রনিক বা দীর্ঘমেয়াদী পুরনো রোগ ব্যামো জাগিয়ে ঘটিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজনে সমস্যা সমাধানের বা নিস্তার পাবার পথ খুলে দেয়। তখন সেই ক্রনিক প্রকারে আহরিত প্রাপ্ত রোগ ব্যামোটি ব্যক্তির জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে মিলেমিশে যায়। রোগটি যে মানসিক, ভোগটা অবশ্যই শারীরিক, মাত্র সে কথা আর কখনোই তেমন করে সামনে আসে না। অভ্যস্ততা রোগটিকে মেনে নিয়ে মনের দ্বন্দ্ব যন্ত্রণার দীর্ঘমেয়াদী উপশম ঘটিয়ে দেয়। এটা অবশ্যই পরিষ্কার থাকা চাই যে কনভার্সন হিস্টোরিয়া শারীরিক রোগ, কোনো স্নায়ুতন্ত্রের বা শরীরতন্ত্রের ক্ষতির উৎস বা ভিত খুঁজে পাওয়া যাবে না। এটা অবশ্যই পাওয়া যাবে দেহজ রোগের বেলায়। রোগ যাই হোক এবং যেখানেই হোক, সংবেদনে, মোটর ফাংশনে অথবা অটোনমিক সিস্টেমের যে কোনো অংশে বা পর্বেই হোক, সেই শরীর অংশে কোনো ত্রুটি কারণ হিসেবে খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র
মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে দেখা যাবে। তাহলে উপসর্গ বা লক্ষণগুলি কি কাল্পনিক? আদেও নয়। প্রলক্ষণের মধ্যেই যথার্থ। সবই যথার্থ। রোগী কখনোই মিথ্যাচার করছে না, ধোঁকা দিচ্ছে না, ভান করছে না। ব্যথা বোধটুকু ব্যথারই বোধ, যে কোনো অস্বস্তি বোধটুকুই সত্য, অনুভূত, বেদনাদায়ক। শুধুমাত্র তফাৎ এই যে সেই ব্যথা বেদনা অস্বস্তির উৎস কারণটি মনের কোনো দ্বন্দ্ব উৎকণ্ঠা চাপে উৎসারিত। একটি প্রশ্ন, যদি কোনো বেদনা রোগের উৎসটি মনেই থেকে থাকে, শরীরটা মাধ্যম মাত্র, তাহলে কার কোন উপসর্গ লক্ষণ দেখা দেবে তাকে ঠিক করে দেবে। কীভাবে তা ঠিক হয়ে যাবে? মন দিয়ে বুঝতে উত্তরটির কেন্দ্রে তাৎপর্যে পৌঁছতে হবে। একজন ব্যক্তি থাকছেন, একটি দ্বন্দ্ব, উৎকণ্ঠা, যন্ত্রণা, বিবশতার অনুভব থাকছে এবং একটি পথের প্রয়োজন আছে, রোগের উপসর্গের লক্ষণের প্রয়োজন আছে, যা সেই দ্বন্দ্ব, উৎকণ্ঠা ইত্যাদির হাত থেকে, কাজ থেকে পালানোর পরিত্রাণের মাধ্যম হতে পারে। এবং এর সঙ্গে আরেকটি চতুর্থ শর্ত জুড়ে যাচ্ছে, যে মাধ্যমটি নেওয়া হবে তা যেন উদ্দেশ্য সিদ্ধিতে যৌক্তিক, ঐতিহাসিক, মানসিক স্বীকৃতি পায়। 2, নিজের কাছে এবং আপনজনের কাছে এবং কখনো কখনো সেই দ্বন্দ্ব উৎকণ্ঠার ক্ষেত্রে কেন্দ্র পরিবেশের কাছে বেশ সহজ মান্যতা পায়। প্রত্যেক ব্যক্তির একটা রোগ বেমার একটা ছোটোখাটো ইতিহাস থাকে, তা থেকে একটাকে বেছে নিয়ে অবচেতন থেকে এখন সেই রোগটির পুনরাক্রমণ ঘটালে বিশ্বাসযোগ্যতা স্বাভাবিক হয়। মা বাবার যে রোগ ছিল বা আছে, সেই রোগ সন্তানের হলে কোনো প্রশ্নই ওঠে না। সহজ পরিবেশে যখন যে রোগের আক্রমণ চলছে বলে লোকে জানে, তেমন কোনো রোগ খুবই সহজে মান্যতা পেয়ে যায়। আরও একটি বিষয় জানতে হবে, হিস্টেরিয়ার রোগী অবচেতনে কম বেশি লাভ আদায় করে নেয় বলে যে ডাক্তার বদ্যি করার জন্য স্বাভাবিক রোগীর মতো হন্যে হয়ে ওঠে না, আগ্রহী থাকে না, পালিয়ে থেকে, এড়িয়ে থেকে গিয়ে যে মানসিক লাভ বা সন্তোষ হচ্ছে তলে তলে অবচেতনে, তা থেকে সরতে চায় না। এর বাইরেও একটা অধিকন্ত লাভ ঘটছে, সেটাও কম নয়। সমস্যার একটা আপাত সমাধান তো হচ্ছেই, সঙ্গে উপরি হিসেবে অনেকের, এমনকি যেখানে এবং যখন যার জন্য দ্বন্দ্ব সংঘট, সেখানেও তার কাছে সহানুভূতি, সংবেদনশীলতা জুটে যায়। এমন ডবল লাভ থেকে সে নিজেকে বঞ্চিত করতে চাইবে যে সে কনভার্সন হিস্ট্রিয়ার উপশম খুঁজবে। একটি উদাহরণ, সরকারি কলেজের অধ্যাপক ক বদলি হয়ে এলেন শহরতলির একটি কলেজে। বিভাগের অধ্যাপকের অভাব থাকায় আংশিক সময়ের জন্য নিযুক্ত আছেন অন্য এক অধ্যাপক খ, যিনি শহরের অন্য একটি সরকারি কলেজ থেকে আসেন। প্রথানুসারে ওই আংশিক কাজটি ক এর প্রাপ্য স্বতন্ত্র অর্থমূল্য সহ। অধ্যাপক ক একটি চিঠি দিলেন অধ্যক্ষকে। প্রার্থনা জানিয়ে অধ্যক্ষ সোজাসুজি নাকচ করে দিয়ে বললেন, অধ্যাপক খ এর নিয়োগের সময় তিনি কথা দিয়েছিলেন, এই কলেজে শূন্য পদে কেউ এলেই তাঁকেই অর্থাৎ খকেই রাখা হবে, নতুন জনকে কাজটি দেওয়া হবে না। অনিবার্য দ্বন্দ্ব, যুক্তি ও প্রথা অধ্যক্ষ মানবেন না, প্রতিজ্ঞা। প্রাপ্য আদায় করে নেবেন অধ্যাপক ক এর সিদ্ধান্ত। অধ্যক্ষের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানালেন ক। এই সময় ক জানতে পারলেন যে অধ্যক্ষ ক কে সুশৃঙ্খলতা শেখাবেন বলে ঘোষণা করে রেখেছে। ক ভীতবোধ করলেন। অধ্যক্ষের হাতে অনেক ক্ষমতা এবং পথ রয়েছে। টিচার্স কাউন্সিল ও অধ্যাপক খ এর সঙ্গে কথা বলে ক আরও সন্ত্রস্ত বোধ করলেন। মানসিক চাপ, উৎকণ্ঠা, উদ্বেগ আরও বেড়ে গেল। চিঠিপত্রের যুদ্ধ চলতে লাগলো। হঠাৎই একদিন অধ্যাপক ক এর ডান পা পক্ষাঘাতে অসাড় হয়ে গেল কলেজেরই সিঁড়িতে। ট্যাক্সি, হাসপাতাল, কলকাতার বড় বড় হাসপাতাল, নিউরোসার্জন, নিউরো মেডিসিন চিকিৎসা, সহকর্মীরা সংবেদনশীল। অধ্যক্ষ ভদ্র ব্যবহারে সান্ত্বনা দিচ্ছেন। সেকেন্ডারি গেইন বা গৌণ লাভ ঘটছে। ছুটি ছাড়ার ব্যাপারে অধ্যক্ষ অফিস সহানুভূতিশীল। প্রাইমারি গেইন চলল অনেক দিন, প্রায় 2 মাস। নিউরো ত্রুটির হদিশ পাওয়া গেল না। যখন কারণ প্রকাশ পেল তখন পক্ষাঘাত আর রইল না। আর তখনই সরকারি নির্দেশ এসে গেল যে অধ্যাপক ক এই সুযোগটি পাবেন, খ নয়। অর্থাৎ গৌণ লাভ আদায়েরও আর প্রয়োজন রইল না। অধ্যক্ষ পরাভূত। এখানে কাজের পরিবেশ, সম্ভাব্য পরাজয় এবং অধ্যক্ষের মুখোমুখি হতে চাইছিলেন না বলে অধ্যাপক ক পক্ষাঘাত ঘটিয়ে নিয়েছিলেন। পক্ষাঘাত কেন? ওই কলেজের অন্য বিভাগে এক বয়স্ক অধ্যাপক ছিলেন, যিনি আংশিক পক্ষাঘাতের শিকার ছিলেন। ঘাড় বাঁকা, হাতে লাঠি, সকলের সহানুভূতি এবং সাহায্য পেতেন। সম্ভবত সেই উদাহরণটি কয়ের অবচেতনে রোগ নির্ধারণে সঞ্চালক শক্তি হয়ে কাজ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে অনেক সৈনিক এক পায়ে পক্ষাঘাত রোগে, দৃষ্টির অক্ষমতা রোগে এবং পিঠ কোমরের ব্যথায় বিছানা নিয়েছে। সম্মুখ যুদ্ধের, মৃত্যুভয় ইত্যাদি মানসিক অবস্থা থেকে বাঁচার জন্য এবং ভীরু কাপুরুষ বলে আখ্যা পাওয়ার হাত থেকে বাঁচতে অনেকেই এমন কনভার্সন হিস্টেরিয়ার শিকার হয়েছে। নাগরিক জীবনেও অনেক কঠিন কঠোর জীবন সংগ্রামের সামনে পড়ে ব্যক্তি মূল্যায়নের দ্বন্দ্ব সংঘাতের মুখোমুখি হয়ে অনেকেই কনভার্সন সিমটম প্রকাশ করে বসেন। আর্থসামাজিক অনুন্নত অবস্থা এবং জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতার অনটন এই রোগকে ভিত দিয়ে থাকে। কারণ চাপ, উৎকণ্ঠার মুখোমুখি হলে যে এমন রোগের প্রকাশ করতে পারে তা এরা জানে না, এবং এদের পরিবেশ এবং সম্ভাব্য ডাক্তার, বৈদ্য, হেকিম জীবনে তারাও এই বিষয়ে সকলেই যথেষ্ট অবহিত নন। শারীরিক প্রকৃত অসুস্থতা থেকে মানসিক উৎসে জাত অবাস্তব কনভার্সনে রোগকে চিনে নেওয়া কষ্টকর, তবুও কয়েকটি বিষয় দেখে নেবার কথা মনোবিজ্ঞান সম্মত।
এক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চয়ই হয়ে নেওয়া যে স্নায়ুতন্ত্রের রোগের কোনো ভিত নেই, নিউরোসার্জন নিউরোমেডিসিনের প্রত্যয় বা প্রমাণ থাকবে। 2, এক ধরনের কি বিলাসী বা শৌখিন উদাসীনতা থাকবে। রোগী তার রোগ বিষয়ে আবেগহীন বিষয় বর্ণনা মনোভাবে তার অসুবিধা বা রোগের কথা বলে যাবে। রোগজনিত কারণে যেসব দূরবর্তী সমস্যা বিপন্নতা তাকে আক্রমণ করতে পারে, বিপদগ্রস্ত করতে পারে, সেসব বিষয় সম্পর্কে তেমন কোনো মাথা ব্যথার প্রকাশ থাকবে না। 3, মাঝে মাঝে রোগটি যথাযথ উপসর্গ বা প্রলক্ষণ প্রকাশে ছুট দেবে বা ছাড় দেবে। প্রকৃত রোগ এটা কখনোই ঘটবে না। পক্ষাঘাত বা অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন ধীরে ধীরে অঙ্গের ক্ষয় বা পুষ্টির অভাবজনিত কৃশতা, অবলোপ, ক্ষয়িষ্ণুতা ঘটে, তা ঘটবে না। অস্বাভাবিক দীর্ঘদিন ধরে না চলে। 4, রোগগ্রস্ত অঙ্গের নির্বাচনমূলক অকর্মণ্যতা, সিলেক্টিভ ডিসফাংশন ঘটবে। হিস্টোরিক্যাল অন্ধ ব্যক্তি যে কোনো বস্তু, লোক, অবস্থায় ধাক্কা খাবে না। অমন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি কোনো কোনো কাজে পেশিতে বল পাবে, সব কাজে নয়। এমনকি ঘুমের মধ্যে পক্ষাঘাতের পেশিগুলি তেমন পক্ষাঘাতগ্রস্ত থাকবে না। 5, সম্মোহিত করে অথবা নেশালু ভাবালু করে রোগীর উপসর্গগুলি নাকচ করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়। প্রকৃত রোগী বেলায় সেটা করা যেত না। আবার ঘুমের পরে নিপুণ কুশলতায় রোগীকে ভুলিয়ে রেখে উপসর্গ লক্ষণ প্রকাশ থেকে বিরত করা যায়।